বিদেশ বিভুঁইয়ে পশ্চিম পাকিস্তানি হিসেবে পাড়ি জমালেও গুটি কয়েক মানুষ ছিলেন যারা সোনার বাংলাকে পরিচিত করিয়ে দিয়েছিলেন, বাঙালি হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং তাদের মধ্যে একজনের সাথে আজ আমরা আছি ডিবিসির ঈদের আয়োজন স্মরণীয়র সাথে একদিনে। এবং আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন স্যার মনিরুল ইসলাম। কেমন আছেন প্রথমেই জানতে চাই। আমি খুব ভালো আছি এবং সবচেয়ে বড় আমার শিল্পী হিসাবে আমার অ্যাডভান্স এই যে কাজ করতে পারছি, এটা একটা বিরাট পাওয়া। তো সব দিকে আমি ভালো আছি অবশ্যই। এবং আপনার বাসার প্রতিটি কোণাতেই কোনো না কোনো আর্ট আছে, কোনো না কোনো কাজ আছে। এবং অধিকাংশ কাজ আপনি যেরকম বলছিলেন যে আপনার বয়সের ক্ষেত্রে হয়তো এখন কিছু প্রতিবন্ধকতা আপনার কাজ করতে গেলেও ফেস করতে হয়, কিন্তু তারপরও যদি বলি অধিকাংশ ছবি, হাজার হাজার ছবি, অধিকাংশ না হাজার হাজার ছবি একটি ছোট্ট একটা আর্ট গ্যালারি বাসা। সেই ছবি নিয়ে আসলে জানতে চাই, ছবির প্রাপ্তি। এবং অধিকাংশ ছবি আপনি বলছিলেন যে এখনো শেষ হয়নি, সেই ছবিগুলো নিয়ে গল্প জানতে চাই। অ্যাকচুয়ালি আমি চলে গেলাম, ওটা পর্বে বলবো যে আমি লাস্ট পাকিস্তানি স্কলারশিপ হোল্ডার নিয়ে আমি স্পেনে যাই। আর যখন প্রায় দেশটা মানে ভাগ হয়ে যাচ্ছে, 69 10th অক্টোবর আমার মনে আছে ওই ডেটটা। তো এর আগে কিন্তু আমি কোনোদিন পাকিস্তানি হিসাবে কোনোদিন পাকিস্তান চিনিও না, যাইও নাই। তো সেই হিসাবে আমার যাওয়ার কোনোদিন পরিকল্পনাও ছিল না, আমি চিন্তাও করি নাই যে আমি বিদেশে যাব। কারণ পরিস্থিতি তখন ছিল পলিটিক্যালি এত মানে নেগেটিভ বলবো। ইস্ট পাকিস্তানতে কোনোদিন মানে এত কম পার্সেন্টেজ স্কলারশিপ ওরা বাইরে গিয়েছে, কারণ এটা ছিল ওই টাইমের পশ্চিম পাকিস্তানিওয়ালাদেরই একটা ম্যানিপুলেশন। কারণ তারা অ্যাডভার্টাইজটা দিত নিউজ পেপারে 7 দিন আগে। তো 7 দিন আগে কী হবে, 7 দিন কাগজ তৈরি করতে লাগে 3 মাস 2 মাস, এরকম পুলিশ সার্টিফিকেট, এইটা ওইটা অল অফ ব্যুরোক্রেটিক ফর্মালিটিস। তো আমি তখন নতুন টিচার ওই ইয়াতে ঢাকা আর্ট কলেজ, তখন ইয়া ছিল না, এখন যেমন ইউনিভার্সিটি আন্ডার চলে গেছে। আমাদের টাইমে বিএফ পর্যন্ত আন্ডার ছিল না। তো যাই হোক, এই পরিস্থিতি আমি এনার্জেটিক টিচার, আমি ইয়াং, তখন আমার 23 বছর 22 বছর। হ্যাঁ, তখন তো অবসেসিভ মাইন্ড থাকে, ইয়া থাকে সব মিলে। তারপরে আমাদের কলিগ বলবো রফিকুন্নবী সাহেব, বিরাট মাপের শিল্পী, তো উনি, আমিও টিচার তখন, তারপরে উনি একদিন, আমি এটা বলতেছি কারণ একটা ইয়ার সূত্র হিসাবে মানুষের একটা সেকেন্ড এত ইম্পর্টেন্ট হইতে পারে যে হোল লাইফ তোমার চেঞ্জ হইতে পারে 180 ডিগ্রি, যে আমি চিন্তা করি না বাইরে। এটার মানে হলো আর্ট কলেজের করিডোরে মানে যাওয়া নাকি স্পেনে। আমি বললাম আপনি যান না কেন, মানে সকল অসম্ভব, একেতে দেশ ভেঙে যাচ্ছে, তারপরে স্কলারশিপ এগুলো মিলে আর কি। তারপর উনি আঙ্গুল দিয়ে দেখা গেল, ওই দেখো খাজা সাহেবের ওদিকে 15 বছর যাবৎ খালি ফর্মে ফিল আপ করতেছে, দ্যাট মিনস কোনো কাজই আসবে না। তো যাই হোক, আমি কোনো রকম কাগজ টাগজ তৈরি করি, তখন ডাক বিভাগ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমার 1 সপ্তাহ আগে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান কাট আপ হয়ে গেল ডাক বিভাগে। একবার একমাত্র গভর্নমেন্ট হাউসে তখন ছিল প্রাইম মিনিস্টার নুর আমিন খান। তো আমি কোনো রকম কাগজ তৈরি করে পাঠাই দিচ্ছি। আবার নিজের দেশেও কিন্তু ফিরে আসে না, কিংবা দেশের প্রতি যে টানটা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো থাকে না, কিংবা কাজের জন্য জীবন এমনভাবে চলতে থাকে হয়তো ফিরে আসাও সম্ভব হয় না। আপনি বছরের একটা বড় সময় যদিও স্পেনে থাকেন, তারপরও কিন্তু দেশে ফিরে আসছেন এবং কাজ করছেন। সেক্ষেত্রে আসলে জানতে চাই যে স্পেনের জীবনযাত্রা একরকম, আমাদের দেশে জীবনযাত্রা একরকম, তার মধ্যে কাজটাকে কিভাবে মানিয়ে নেন? না, আমার সবসময় আইডিয়া ছিল স্পেন সম্বন্ধে জানি, আমরা তো পড়ছি যে নিয়ার অ্যাবাউট 800 ইয়ার্স আরবরা ছিল,
স্পেনের যে সভ্যতা, আর্ট, কালচার, সায়েন্স, লিটারেচার, সেটাই কিন্তু স্পেনে লাস্টলি এটার প্রভাব বিস্তার করছে। আমরা জানি কর্ডোবার, আন্দালুসিয়ার হিস্ট্রি, গ্রানাডা, কর্ডোবার মসজিদ, যে এখন ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট সারপ্রাইজেবল এবং মোস্ট ইম্পর্টেন্ট মসজিদ। জি তারপর টলেদো, আমরা কিন্তু জানি এসব। এবং মুসলমানরা যারা আসছিল প্রায় 700 বছর, 800 বছর, ওরা কিন্তু এরা কনভার্ট করতে চায় নাই। যদি কনভার্ট করতে চায় তো স্পেন টুডে ইজ দ্য মুসলিম কান্ট্রি। এরকম একটা দেশেও যখন আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, পরবর্তীতে একটা সময় পরে কিন্তু, যদিও আপনি 60s, আমি বলবো 70-এর দশকের একদম প্রথম দিকেই গিয়েছিলেন স্পেনে, সেখান থেকে 80-এর দশকে এসে আপনি কিন্তু স্পেনের অ্যাওয়ার্ড পেয়েছেন এই আর্টের জন্য, এবং তাদের রাষ্ট্রীয় একটি পুরস্কার, আমি বলবো সম্মাননা, আমি বলবো পুরস্কার নয়, সম্মাননা বলবো। সেই সম্মাননার এই জার্নিটা কেমন ছিল? নাইজেরিয়াটা কঠিন। সাধারণত একটা দেশ, ফ্রান্স অ্যাবাউট, তো স্পেন প্রথম তার নিজের আর্টিস্টকে প্রোটেক্ট করবে। জি হ্যাঁ, কোথাও একটা সেমিনার বা ইন্টারন্যাশনালি একটা এক্সিবিশন করতে গেলে, বা ওয়ার্ল্ড ওয়াইড একটা হয়, যেটা পিকাসো ছবিটা করলো, গ্যার্নিকা, সবচেয়ে নাম করা ছবি, এটা ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ইয়ার জন্য, ফেয়ার একটা ইয়া হয়, আর্ট ফেয়ার, কালচারাল বা একটা ওয়ার্ল্ড ফেয়ার বলে আর কি। তো সেটার জন্য আসছিল উনি। সে তো অন্য দেশের আর্ট খুঁজে নেই। জি আর তাছাড়াও স্পেন একটা দেশ যেখানে বিরাট বিরাট শিল্পীরা, মানে শিল্প সাহিত্য দুইটারই কিন্তু খুব একটা বিরাট দখল নিয়ে আসে বহু বছর আগে থেকে। নোবেল প্রাইজ আসছে অনেকেই স্পেনে, কালচারালি অনেক রিচ। আলেকসান্দ্রে, তারপরে কামিলো সেলা, তারপর আর্টিস্ট তো বাদ দিলাম, পিকাসো, ডালি, মিরো, তারপর আছে ইয়াং জেনারেশন। তো এদের একটা ক্যারেক্টার আছে যেটা আমি এখন মানে বুঝতে পারি, প্রত্যেকটা স্প্যানিশের একটা ভিতরে থাকে অ্যানার্কিজম, ইন্ডিভিজুয়ালিস্ট আর ইম্প্যাশন্ট। অ্যানার্কিজম মানে না আইন কারণ তারা মানবেই না, আরো পোস্টমডার্ন এরাতে আরো বেশি অ্যানার্কিস্ট আর কি, ধার ধারে না। ইন্ডিভিজুয়ালিস্ট, সেটা আমি যা বুঝি, আমার অন্যের ভাবো তার থেকে আমার ধার দেওয়ার দরকার নাই, আমি যা বুঝি এইটাই কারেক্ট। আর ইম্প্যাশন, তারা অস্থির, একটা কিছু করলে দে ওয়ান্ট দ্য রেজাল্ট ইমিডিয়েট। হ্যাঁ, ওরা আমাদের দেশে গুরুদেব হইলে, একজন টিচার হইলে যেভাবে আমরা রেসপেক্ট করি, তারা ওইভাবেই করবে, কিন্তু আর বেশি করবে না। ওর যতটুকু জ্ঞান আসে ওইভাবে স্টুডেন্ট পেরসিভ করে যে মানে একটু পর্যন্ত তার কাছে চাওয়া যায় বা কিছু। তো ওইসব ক্যারেক্টার ইয়াগুলা, তারপরে দেশ হিসাবে বলবো এটা অতি সুন্দর দেশ। অবশ্যই নিজের জায়গা থেকে আসলে যুদ্ধকে বা নিজের দেশকে সবাই সাপোর্ট করতে চায়। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনার স্পেনে আসলে আপনি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেগুলোর গল্পটা আসলে জানতে চাই। একটা বিদেশি হয়ে আসলে এত সহজ ছিল না। অনেক স্টোরি আছে যেগুলা আমি যখন গেছি ইংরেজি কেউ পারে না, বুঝেও না। স্প্যানিশটা এখন পর্যন্ত ইভেন নাও এরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনো ইয়েই নেই, ওরা নিজেদের ভাষাকেই খুব গুরুত্ব দেয়। ওরা হইচই জাত, ওরা বাইরে আমেরিকা চাঁদে গেছে, দেন হোয়াট, আমাদের কিছুই না। জি, তা ওরা আছে তাদের ফিয়েস্তা আর সিয়েস্তা, দুইটা জিনিস। ফিয়েস্তা বলে, সিয়েস্তা হল দুপুরে খাওয়ার পরে ঘুম দেওয়া, আর এটা হলো সিয়েস্তা। ফিয়েস্তা হইলো কাজকর্ম করো না, ইউ গো আউট অ্যান্ড এনজয়, পার্টি, এইটা করো, ওয়াইন খাও। এটা স্পেন তো একটা ওয়াইনের দেশ, এবং ওরা লাইফটা একদিকে দেখলে রিয়েলি এনজয় করতেছে, কারণ ওরা সিয়েস্তার দুপুরে খাওয়ার পর, কারণ ওরা জানে রাত 12টা পরে রাস্তা বেরোবে, হ্যাঁ 4টা পর্যন্ত বাস হই হুল্লার করতেছে। এবং ওদের আর্টের ক্ষেত্রে ওদের জীবনযাপনের এই দিকগুলো মনে হয় খুব ফুটে ওঠে বা দেখা যায়, কারণ ওদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কালারফুল এবং অনেক কিছু। কারণ ওদের তো ছোট থাকতে নিয়ে যাওয়া হয় মিউজিয়ামে, আমাদের বাচ্চাদের মিউজিক কনসার্টে, তারপরে এক্সিবিশনে নিয়ে যাওয়া, এই যে একটা প্রসেস ওরা করে যাচ্ছে। হয়তো 100 বাচ্চারা 100 বাপ নিয়ে গেল, আর ভেতরে হয়তো 20 জনও দে গো
এই ইয়ারটাকে ট্রেনটা রাখবে, আর্টের এটা প্রোডাকশন বা এনজয়, হ্যাঁ, এইসবের কালচারটা ওরা বাজার ইয়া করে রাখছে এলাইভ। তাছাড়া কালচার অ্যাক্টিভিটির গভর্নমেন্ট মিনিস্ট্রি বিরাট বড়, এটা প্রচুর পয়সা গভর্নমেন্ট দিয়ে করে। এবং আর্টের যে বড় ইয়াটা প্রোডাকশন, এটা কিন্তু আসতেছে ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে, পার্ট থেকে। কারণ টাকা একটা ধনী দেশ যেভাবে ছবিটাকে এটা প্রোটেক্ট করবে বা এটা প্রমোশন করবে, একটা গরিব দেশ অবশ্যই পারবে না। কারণ এটা 500 বছর আগের থেকে যে সিস্টেমে চলছে, এটা আজ পর্যন্ত কিছু পরিবর্তন হয়নি আমি বিশ্বাস করি। কারণ 500 বছর আগে রাজা গয়া, ভেলাস্কেস, এল গ্রেকো, বিভিন্ন ধরনের পেন্টার, রেমব্রান্ডট হল্যান্ডে এদের প্রোটেক্ট করতো। কোনো আর্ট একাডেমি ছিল না বা কিছু ছিল না। তাদের নিজেদের কয়েকজন ডিসেবল ছিল স্টুডেন্ট, এরা রং তৈরি করতো, হেল্প করতো। আর রাজা রাখতো পেন্টারে তার ফ্যামিলি, তার বাচ্চা, পোর্ট্রেটটা করার জন্য, তার লেগেসিটা ধরে রাখার জন্য, তার চার্চ এটা ওইটা তৈরি করার জন্য। দাস কি এটা কী হলো, এটা 500 বছর পরে এটা কি পরিবর্তন আমার কাছে হয়নি। একটা জিনিস আসছে যেটা লিবার্টি, ইন্ডিভিজুয়াল চয়েস অফ সাবজেক্ট। তখন কিন্তু বাইবেলিক ছবি ছাড়া ছবি আঁকা হইতো না। আর রাজার হাত থেকে এখন চলে আসছে ব্যাংকারদের হাতে, হ্যাঁ, কর্পোরেটদের হাতে। এটা কিন্তু সাধারণ মানুষের হাতে যায় নাই। বেসিক্যালি জিনিস একটাই রয়ে গেছে এক হাত থেকে আর এক। কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দিতে পারবে এবং রিচ কান্ট্রি সেই আর্টের প্রমোশন ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবে এবং এটার প্রবান্ড যে আর্টের হিস্ট্রি লেখা বা এটা ইউরোপিয়ান করে গেছে। এখন সময় আসছে আমাদের এটা খুঁজে খুঁজে বের করে আমাদের হিস্ট্রি আমাদের লেখা উচিত এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রকাশ করা। অবশ্যই। এবং আমাদের আর্টিস্টদের কথাও যদি বলি, আপনার জয়নুল আবেদিন স্যারের সাথেও কিন্তু সান্নিধ্য আপনি পেয়েছিলেন। সেই গল্পতেও আমরা ফেরত আসবো। তার পাশাপাশি আপনার স্পেনের বন্ধুদের গল্প আমরা জানতে চাই, আর্ট নিয়ে আমরা জানতে চাই। তার আগে একটু ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো ঈদের ডিবিসি নিউজের ঈদের আয়োজনে। বিরতির পর আবারও ফিরে এলাম আমরা ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন স্মরণীয়র সাথে একদিনে। এবং যদি বলি, আমার আশপাশের সেটআপ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমরা রয়েছি একজন চিত্রকরের বাড়ি। কারণ আশেপাশে ফ্রেমের পর ফ্রেম বন্দি যেমন আছে ছবি, তার পাশাপাশি কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি হাজারো ছবি রয়েছে। এবং তার সাথে এই সব ছবির যিনি কারিগর, তার সাথে আবারও কথা বলতে চাই, আবারও স্বাগত জানাতে চাই মনিরুল ইসলাম স্যারকে আমাদের অনুষ্ঠানে। এবং প্রথমে যদি বলি, আপনি ছবি আঁকছেন একাগ্র মনে, সেই ছন্দপতন করার জন্য আসলে ক্ষমা চাই। তবে তারপরও যদি বলতে চাই, এই ছবি আঁকার আসলে শুরুর গল্পটা আমরা শুনতে চাই। 60 বছর আগের কথা, আমার 80 পারিয়ে গেছে। আমার জন্ম হইলো জামালপুরে, তারপরে 3 মাস বয়সে কিশোরগঞ্জে 22 বছর, সেখানে আমার চাইল্ডহুড আর কি। তো আমাদের 9 জন ভাই বোন, 6 ভাই 3 বোন। এবার তো বাবা সিনিয়র ইন্সপেক্টর, এবং ওই কাজে 9 জন ছেলেদের পড়াশোনা করা, মানে একটা মিডল ক্লাস ফাইন্যান্সিয়ালি ছিল আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের আশ্চর্যের বিষয় যে আমাদের 3 জন আর্টিস্ট নাম করা, সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন এই গত বছর, 2 বছর হলো, 1 বছর। তার বাবা একই কাজ করতো, সিনিয়র ইন্সপেক্টর। তারপর জীবিত আমার শ্রদ্ধেয় হাশেম খান, হ্যাঁ, আর্টিস্ট, তারও বাবা সিনিয়র ইন্সপেক্টর। একই জব। আমরা বললাম যে একই জব, হ্যাঁ, তাদের ছেলেরা আর্টিস্ট হয় কেন? তো সেটা তো কোনো, এটা একটা সারপ্রাইজেবল থিং। এটা তো কোনো একটা পুরো 360 ডিগ্রি কিন্তু প্রফেশন ওয়াইজ এটা চেঞ্জ হয়ে যায়। বাবা দাপ্তরিক কাজ করতেন, সেখান থেকে একজন চিত্রকর তার পুত্র। বাবা কি সাপোর্ট করতেন বা আপনাকে কি সাহায্য করেছেন, তার রিঅ্যাকশন কেমন ছিল? বাবারা তো সবসময় ডাক্তার হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর্টিস্ট ওই টাইমে কেউ চিনত না। কারণ আর্টিস্টদের যে সমাজে একটা স্থান এটা ছিল না। আর্টিস্ট হয়ে করবে কি, 50 বছর আগে ওই সাইনবোর্ডে ছবি আঁকবে, বড় জোর সাইনবোর্ড আছে না দোকানে, তারপর আছে রিক্সার পিছনে ছবি, হ্যাঁ, বড় জোর ঢাকায় আসার পর বড় হইলে সিনেমার ব্যানার,
এই যে বড় বড় ব্যানার করতো, হ্যাঁ, কিন্তু আমি ওই রেসপেক্ট ব্যানারগুলো ছিল তখন অপূর্ব আর্ট, পপ আর্ট বলবো ওগুলা। যে ওরা তো আর্ট কলেজে ট্রেন কিছু না, কিন্তু তারা যেভাবে ব্যালেন্স করতো ছবি, এগুলা রিয়েলি চিন্তার বিষয়। কারণ আমরা তো প্রসেস একটা আছে, এইভাবে এইভাবে ছবি আঁকি, এইভাবে ওরা একটা পোর্ট্রেট বা সিনেমার সিন নীল বেগুনি যেগুলা তাদের কালার কারেকশন, তাদের তুলির মানে ছোঁয়াতে সব বাইরে, জীবন্ত হয়ে যেত, বাইরে কিন্তু অ্যালাইভ। জি, যে এই যে প্রসেসগুলা, যে আমি বলবো যে অনেকেই যারা এই যে লক্ষ্মীছড়া করে রাস্তায় বসে, আর্টিস্ট না, কিন্তু তাদের যে একটা ভাইটালিটি এবং তাদের স্পিড স্পন্টানিটি আমাদের নাই। আমরা এই অনেক সময় ইনস্টিটিউটগুলো আমরা যে শিখি পার্সপেক্টিভ, এইটা ওইটা আইন কানুনের ভিতর এত হয়ে যায়, তখন প্রত্যেকটা মুহূর্তে আমরা সীমাবদ্ধ হয়ে যাই। আর্ট কলেজে আমরা যখন পড়ছি, বিভিন্ন থিওরি নিয়মে আমরা পড়ছি, ফ্রিডমটা নিয়ে বিভিন্ন ভাবে ফ্রিডম একটা আছে, চিন্তা ভাবনার সেই ফ্রিডমটা। সেই জন্য পিকাসো বলছিল চাইল্ড ইজ দ্য বেস্ট আর্টিস্ট। কিন্তু সেখান থেকে আবার ফিরে যেতে চাই, আপনি তো সেই যুগে, সেটাই বলছি, 60-এর যুগে আর্ট কলেজে পড়িয়েছেন, নিজে পড়েছেন, পড়িয়েছেন, সেই গল্পটা আসলে জানতে চাই। না, সেটা তো লং প্রসেস। তখন থেকে আর্টের যে ইয়াটা ফ্যামিলি আমার খুব একটা এনকারেজ করে না, বেশি করে বাবা মার অন্য সম্পত্তি ছিল, মারা অন্যরকম ফেস করে। তো লেখাপড়া করতাম না, ওই আমার হাতের কাজ করতে ভালো লাগতো, ঝালট কাটতে, কেচির কাজ, এটা কাজ। যে আর্টটার আসলে কি, কিভাবে এটা ডেভেলপ করতে হবে বা এটার আসল রূপটা কি, তখন তো ওই জানা ছিল না, কিছুই না। কপি করতাম রবীন্দ্রনাথ, বার্নার্ড শো, গ্রাফিজম করে বড় ছবি করতাম। তখন পাকিস্তানের নেতাদের এবং ফিল্ম স্টার মধুবালা, দিলীপ কুমার, এদেরও ছবি আঁকছি আমি ওই টাইমে, 60 বছর আগে। ওই কপি করা ভালো লাগতো। হ্যাঁ, এটা যে যে কোনো কেউ করাবে তা না, এটা নিজের তাগিদে। তো ওইগুলা পার হয়ে আর্ট পড়াশোনা করতাম না। আমার মেট্রিক পাস করতে 3 বার লাগছে, সরি 3 বার। কারণ ওইটা পড়াশোনা করতে হয়, তার করতে হয়, সব যেগুলো জানানো, আবার পড়াশোনাই করতাম না। লাস্টে দেখলাম যে চাঁদপুর আমরা চলে আসতাম, 22 বছর আগে চাঁদপুর আসিনি কোনোদিন নিজের বাড়িতে। তখন মেট্রিক দিলাম চাঁদপুর থেকে। হ্যাঁ, জানি যে এইবার ফেল করলে আমার একটু হিন্ট ছিল যে বাপ আমার ইলেকট্রিশিয়ান বানাবে, ওদের সাথে পাঠাই দিবে ইলেকট্রিক শেখার জন্য, বাড়িতে দিকে ইলেকট্রিক ঠিক করলাম না। এছাড়া এই ছেলের কিছু হবে না ভবিষ্যতে। সেখানে আর্থিক স্বাচ্ছন্দ্যতাটাও কথা বারবার ইঙ্গিত চলে আসে, কারণ একজন চিত্রকর বা একজন শিল্পীর আর্থিক দিক থেকে নিজেকে সাপোর্ট করতে পারবে কিনা, কিংবা পরিবারকে সাপোর্ট করতে পারবে কিনা, সেই চিন্তাধারা থেকেই কি আসলে বাবা মা দেয় না? আসে পরে। এখন আর্থিক সাপোর্ট ছেলে, এই যে আর্ট বাপরা দিত না আর্টের, এই ছেলে তো আর্টিস্ট তখন কি ছিল, একটা মরালি আর্টিস্টের ভালো চোখে দেখতো না, লম্বা চুল থাকবে, নখ থাকবে, ওরা ময়লা পায়জামা, হ্যাঁ, এটা আর্টিস্টের একটা ইয়ে। তো ওইটা ভেঙে আজকে যে আর্ট, হ্যাঁ, এটা সম্পূর্ণ আসছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এবং ডেভেলপমেন্টের জন্য। সেখানে আপনি জয়নুল আবেদিন স্যারের কথা বলছিলেন, এবং তার কথার প্রসঙ্গে যদি ফেরত আসি, তিনি আপনাকে আর্ট কলেজের শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আমি যদি ভুল না হয়ে আমার তখন তিনি চাকরি করতেন না। আবেদিন স্যার তখন আসতো ভিজিট করার জন্য, যে আর্ট কলেজ, উনি তো প্রতিষ্ঠাতা। তো ওনারও অনেক সময় গেছে এইসব করার জন্য, সেক্রেটারি দৌড়াদৌড়ি। আর্ট কলেজটা হয়েছে পুরা ফোর্ড ফাউন্ডেশনের টাকা। আমি বলবো, আমি পৃথিবীর সব জায়গায় গেছি প্রায়, বাকি কয়েকটা দেশ ছাড়া। বাংলাদেশের আর্ট কলেজটা একটা অপূর্ব স্থপতি, এবং এটার মতো সুন্দর একটা আর্ট কলেজ খুব কথা, এর চেয়ে বড় আছে, স্পেনও আছে বড়। কিন্তু তিনি যেভাবে দেখে গেছেন আমাদের দেশের চিত্রকর্ম কিংবা আমাদের শিল্পীদের, তিনি যেভাবে বিকশিত হওয়ার আশা আসলে করে গেছেন, আপনার কি মনে হয় আমাদের দেশ ততটা প্রোগ্রেসিভ হয়েছে বা ততটা আমাদের শিল্প বিকশিত হয়েছে? না, ওনার তো আসলো কয়েকজন বন্ধু বান্ধব, পার্টিশন হওয়ার পর ইস্ট পাকিস্তান, আনোয়ার হক, শফিউদ্দিন সাহেব, ওরা মারা গেছেন। তো ওইটা সব
অ্যাজ এ মুসলিম কান্ট্রি, জি। তখন তো আবার ওই যে এটা ইয়ে হয়ে গেল, রাজনৈতিকভাবে অনেক হ্যাঁ দ্বন্দ্ব রাজনৈতিকভাবে হিন্দু মুসলমান। জি। তারপর নিজের দেশে ফিরা চিন্তা করলো যে একটা আর্ট কলেজ তৈরি করা দরকার। সেই সূত্রে সেগুনবাগিচাতে প্রথম একটা বিল্ডিং নিয়ে করলো। আস্তে আস্তে এই পর্যন্ত আমরা আসছি। এবং কালচারের ক্ষেত্রে আসলে ভ্যারি করে। আপনি যেরকম বলছিলেন যে স্পেনের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, খুব মানে ছোট বয়স থেকে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে রং তুলির সাথে, বিভিন্ন মিউজিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দেশে ওই কালচারটা এখনো হয়নি। না না, এটা আমাদের করবে দেশে তো। ওই অভ্যেসটা, বই পড়ার মতো ছবি আঁকার অভ্যেসটা হয়তো না, এখনো বই পড়া তো সেভাবে নেই। শেষ হয়ে গেছে। এখন ওই আমাদের তো একটা ধার্মিক একটা প্রহিবিশন আছে জি। যে মানুষ আঁকা নিষেধ, জীবজন্তু আঁকা নিষেধ। একটা সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট আর্ট কিন্তু হ্যাঁ, অন্যরকম। তো আরম্ভ করতে পারে না, আমাদের শিখতে হবে তো। হ্যাঁ, এইটা কতটুকু সত্য আমি নিজেও জানি না। আমিও মানুষ আঁকছি, গাছও আঁকছি, হ্যাঁ, স্টিল লাইফ, ফুল অ্যানিম্যাল সব ছবি। তো এটা তো লার্নিং প্রসেস। তারপরে কেউ ওই রিয়েলিজম মিনস এই মানুষ এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার কোনো পরোয়া নেই। তারপর আস্তে আস্তে আর্টিস্ট এইসব তাবু, রিলিজিয়ান বা অন্য কিছু সব অ্যাভয়েড করে যায়, যে সে অ্যাবস্ট্রাক্টে আসবে না। একটা সময় আর্টিস্টের অ্যাবস্ট্রাক্ট চিন্তা হয়, সব কিছু ইমেজ দিয়ে বোঝানো যায় না। সেক্ষেত্রে যদি বলি, আপনি কয়েক হাজার ছবি আঁকছেন এবং এঁকেছেন, এবং কিছুক্ষণ আগেও আপনি আমাদের সামনে যে ছবিটা আঁকছিলেন, আপনি বলছিলেন যে এগুলো অমূল্য, এগুলো আপনি অন্য কারোর সাথে আসলে শেয়ার করবেন না, কিংবা অন্য কারো কাছে দিবেন না। এই আসলে গল্পটা জানতে চাই যে এই চিন্তাটা কেন? না, চিন্তাটা হচ্ছে আমি তো একটা আর্ট, আমি সারা জীবন একই জিনিস করে যাবো, এটা আমার জন্য বোরিং, খাওয়ার মতো। আমি কদিন খাবো শাক, হ্যাঁ, 2 দিন পরে আমার খেতে হবে মাংস, 2 দিন পরে না আমার মাংস না, মাছ খাবো আজকে। মানুষের চরিত্রেরই একটা বৈশিষ্ট্য আছে, এটা চেঞ্জেবল। ছবির ক্ষেত্রেও যে আমি যদি একটা আঁকি, এর কতগুলো ফ্যাক্টর আছে। কমার্শিয়াল হয়তো আমি সাকসেসফুল, জি। এই ছবি বিক্রি দিতেছে, ঠিক আছে, তাহলে আমি আর খুঁজবো কেন অন্য জিনিস? হ্যাঁ, এটা কমফোর্ট ফিল করতেছি, আর অন্য ঝামেলা অন্য লাভ নাই। এক এক ধরনের রঙের স্রোত এক এক রকম চিন্তার আসলে খোরাক হয়ে যায়। তবে সেক্ষেত্রে যদি বলি, শেষ একটি প্রশ্ন করতে চাই বিরতি নেবার আগে। আপনি প্রচুর ছবি আঁকছেন এবং এই বইয়ের কথাও আমাদেরকে জানাচ্ছিলেন যে একটি ম্যাগাজিনকে আপনি রঙিন করে নিজের মতো করে ছবি আঁকছেন। আবার আপনার সামনে আমি বিভিন্ন কার্ডবোর্ড দেখতে পাচ্ছি, সেগুলো আপনি কেটে কেটে রঙিন করছেন। এর পেছনের গল্পটা কি আসলে? কেন মনে হলো যে এই নতুন কাগজে না এঁকে পুরনো ম্যাগাজিনকে রঙিন করব আবার? এখন হয় কি, আমার পার্সোনালি একটা নতুন খুব দামি কাগজ, আমি ভয় পেয়ে যাই, এত ফ্রেশ, এটা আমার কিছুই প্রভোকেট করতেছে না। এখন একটা পুরনো কাগজ বা এই ধরনের একটা কাগজ, হ্যাঁ হ্যাঁ, পিছন দেখি কিছু পড়ে রয়েছে বা এই দাগগুলা, হ্যাঁ, এগুলা ইমেজ আচ্ছা। প্রভোকেট করে। সাদাটা কি করবো আমি নিজে জানি না। হ্যাঁ, ছবিটা তো একটা ডিজাইন, একটা লাইন দেই, লাইনের পর ফর্ম, তারপর রং, তারপর এইভাবে আসে। কিন্তু এগুলো খুব ব্যালেন্স ওয়েতে না করলে যেন সিনেমা, একটা ফিল্মের নায়ক থাকে একজনই, মেইন অ্যাক্টর, আর বাকি কিছু থাকে সাপোর্টিং অ্যাক্টর। এখন যদি একটা ছবিতে 3-10 নায়ক থাকে, মেইন অ্যাক্টর, তাহলে তো ছবির অবস্থা খাই, তাই না? পেন্টিংটাও একটা পোর্শন থাকে যেটা মোর ইম্পর্ট্যান্ট, ভেরি ডিসিসিভ, যেটা আবার ডেভেলপ করে বাকিগুলা সাপোর্ট করার জন্য। ওই পেন্টিং ফ্র্যাগমেন্ট পার্টলি করলে 10টা পেন্টিং হয়, ওগুলো বড় করে করলে। কিন্তু আমরা ওই যে কাজের টেন্ডেন্সি বেশি করলে বেশি ভালো হবে, হ্যাঁ, তো এই গরম মশলার জাত ইউরোপিয়ানরা বলে কারি পেন্টিং, আমাদের পেন্টিং। আচ্ছা। কারণ আমরা, হ্যাঁ, কারি পেন্টিংয়ের এটা জিওগ্রাফিক্যাল বা অ্যাটমসফিয়ারের একটা ছাপ থাকে। আমরা মরিচ খাই বেশি, স্পাইস খাই। বিষুব রেখা, যেটা কোয়াদার বলে স্প্যানিশে, এইটা লাইনটা ওয়ার্ল্ডে যে ক্রস করছে, সব দেশে মরিচ খায়, মেক্সিকো করছে, ইয়া করে সবগুলা। অবশ্যই। তো এগুলো একটা জিওগ্রাফিক্যাল কজ আমাদের দরকার। অর্নামেন্টাল জাত আমরা। ইউরোপিয়ান দেখি, ইউরোপের বরফ থাকে 6 মাস, ওদের রং থাকে না নেচারে, হ্যাঁ, 2-একটা রং থাকে, ইয়েলো অকার, একটা হালকা রেড বা আর একটা হালকা রং। তো খাওয়াটাও তো এরকম, ওরা তো বয়েল ফুড খায়।
ওই পরিবেশটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের চিত্রকর্ম বলি, আমাদের যে কোনো শিল্পের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। অবশ্যই অবশ্যই। এবং এই কথাতে আবারও ফিরে আসবো, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিতে চাই। ডিবিসি নিউজের ঈদের আয়োজন স্মরণীয়র সাথে একদিনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের ঈদের আয়োজন স্মরণীয়র সাথে একদিনে। এবং যদি বলি, আমরা সকাল থেকেই কিন্তু কথা বলছিলাম চিত্রশিল্পী মনিরুল ইসলামের সাথে। এবং স্যার, আবারও আপনাকে স্বাগত জানাতে চাই এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই, আমরা কথা বলছিলাম আপনার আর্ট নিয়ে, ছবি নিয়ে। বিভিন্ন মাধ্যমে আপনি ছবি আঁকছেন, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ছবি আঁকছেন। বিশাল একটা জার্নি, কিন্তু স্পেনে মানিয়ে নেওয়াটা অবশ্যই খুব সহজ ছিল না। এবং তারপর স্পেনে থেকে যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাও বা কেন? একটা অ্যাক্সিডেন্টলি আমার এক বন্ধুর রফিকুল নবী বলে স্পেনে যাওয়া কিনা, ওই থেকে শুরু। দিলাম খেয়াল বসত, তখন স্কলারশিপটা চলে আসলো আর কি। তো এগুলো মাঝে মাঝে লাইফে হয় কি, একটা ঘটনা ছোট, একটা মিনিটের জন্য লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। 180 ডিগ্রিতে চলে যেতে পারে। তো গিয়ে আমার এত ইজি লাইফ না। ওখানেও যে আমি ছিলাম হোস্টেলে, 60টা ন্যাশনালিটি থাকতো আর কি, সব স্কলারশিপ হোল্ডার। তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা আমি একটা জানতাম না তখন, এটাও একটা বিরাট জিনিস। ওরাও ইংরেজি জানে না, সুতরাং ল্যাঙ্গুয়েজটা প্রথম। তার মনে আছে নস্টালজিক, আমি একটা প্রিন্ট স্কুলে, মেশিন যখন নাই ওখানে যেতে হবে, কাজ করলাম। ওটা অ্যাপ্লাইড আর্টস, 80% মেয়েরা। আচ্ছা। তো সে একটা মেয়ে বললো, কথা জানি না, আঁকার ইঙ্গিতে চলো কফি খেতে যাই। তো অনেকক্ষণ কথা হলো, কথা কিছু না। বাচ্চারা যখন কথা না জানে, মার সাথে কথা বলে, মানে হাত পা বেশি মুভ করতে হয়, অনেক এক্সপ্রেসিভ ওরা, হাত পা না, ল্যাঙ্গুয়েজ না জানলে তো হাত পা বাচ্চাদের মতো কথা বলতে হয়। তারপর এক ল্যাঙ্গুয়েজ জানার সাথে 1 ঘন্টা কথা বললাম, সে 1 ঘন্টা কথা বললো। তো এইগুলো নস্টালজিক কথা আর কি। তারপর কাজ করতে হিসাবে কাজ, কারণ একটা ওয়ার্কশপ আমি ঢুকলাম প্রিন্টার হিসাবে, অন্য আর্টিস্টের ছবি। প্রিন্টার কিন্তু একটা থাকে, সে প্রিন্টিং করে অন্য জিনিস, আর্টিস্ট না। তো আর্টিস্টরা স্প্যানিশ বড় বড় আর্টিস্ট, নাম করা আর্টিস্ট। এদের সাথে কাজ করার পর যে একটা কারেজ, একসাথে লাঞ্চ করতাম, করতাম, ওরা আমাকে দেখতো আর্টিস্ট হিসাবে, প্রিন্টার হিসাবে। সেখানে আমি আস্তে আস্তে মানে অনেক জিনিস, এক একটা আর্টিস্টের কী প্রবলেম, প্লেট কীভাবে করতে হয়, এই অর্জনগুলো আমি করছি আস্তে আস্তে। তারপর আমি বাসায় আমার একটা মেশিন ছিল, আমি কাজ করতাম, দেখাই নাই। একবার অ্যাওয়ার্ড পাওয়াতে ওই লুবিয়ানা, যুগোস্লাভিয়াতে, তখন দেখো তুমি কি সব কাজ করো, আমরা জানি না তো। তো আমি তো করি, যাতে কাজ দেখাও। তো আমি নিয়ে আসলাম কাজ, দেখালে ঠিক আছে, উইল এডিট, আমরা এডিট করবো। তো এইভাবে আরম্ভ হইলো আমার শুরু আর কি। আচ্ছা। এডিট একটা এচিংয়ের মাল্টিকপি হয়, এটা অনেকে বলা হয় সোশ্যালিস্ট মিডিয়া, বিকজ আর্টটা তো একটা ক্যাপিটালিস্ট গ্রুপের সৃষ্টি। এচিংটা টু সোশ্যালাইজ দ্য আর্ট। একটা ছবির কপি হয় 75 হতে পারে এডিট নাম্বার, এটা অল্প দামে একই আর্টিস্টে, যেটার পেন্টিংয়ের দাম ধরি 5,000 টাকা হইলে, ওই প্রিন্টার দাম তার হবে হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, বেশি না, কারণ এটার কপি আছে। কিন্তু সেম টাইম এই আর্টিস্টের একটা কাজ আছে, এই মিডিয়া অন্যরকম। আমরা বলি অনেক সময় পেন্টিং ইজ মোর জেলাস দেন ওমেন। পেন্টিং যদিও বোবা, সে খুব হিংসু বাংলা বললে। কারণ পেন্টিংয়ে যথাযথ টাইম না দিলে, রিয়েল এফেক্ট লাভ না দিলে, পেন্টিংও কথা বলবে না। সে যদিও ডাম, বোবা, কিন্তু তারও একটা ভাষা যেটা আমরা তৈরি করি নিজেরা। তো সেটার জন্য মেডিটেশন একটা দরকার আছে, মেডিটেটিভ মাইন্ড, বা যেটা মেডিটেট করবে, যোগা করবে, দরকার নেই। সেখানে আর্টের কথা বারংবার চলে আসছে। এবং আর্ট নিয়ে আসলে জানতে চাই, আপনি তো লম্বা এই সময়টাতে যে কাজ করছেন, বিভিন্ন মাধ্যমে কাজ করা হয়েছে, স্বাচ্ছন্দ্য বোধ করেন কিভাবে, কোন ধরনের আর্টে? সেটা হতে পারে তৈলচিত্র, সেটা হতে পারে অ্যাবস্ট্রাক্ট আর্টে, সেটা হতে পারে মাল্টিমিডিয়া। কোন জিনিসটাতে আসলে এই প্রবাহমান একটা জিনিসকে আপনি কিভাবে স্বাচ্ছন্দ্য আমরা বোধ তো করেন? এখানে একটা ক্লাসিক্যাল, আমরা কিন্তু আর্ট কলেজে এখনো ব্রিটিশ রয়্যাল স্কুল অফ আর্টের সিলেবাস নিয়ে আরম্ভ করি এখন। তো সেখানে একটা পদ্ধতি আছে, ওইটাই নিয়ে কাজ করি।
হ্যাঁ, প্রথম আমাদের রং দেয় না, পেন্সিলই, তারপর বাইরে পাঠায় আউটডোর স্কেচ করার জন্য, তারপরে আস্তে আস্তে জল রং দেয়। তা আউটডোর স্টাডিটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে শেখার জন্য আমাদের নেচার যে চেঞ্জ হচ্ছে, এই যে আজকের এই বিকালের যে রোদটা, এটা কিন্তু সকালের রোদ না, হ্যাঁ, একটু পরে রোদ এই ওয়ার্ম থাকবে না, এত ব্রাইট থাকবে না। তো এইগুলা ইম্প্যাক্ট করে। আমরা নেচার স্টাডি করলে নতুন নতুন রং পাই, প্যাশেন্স, টলারেন্স, এক জায়গায় বসে রাস্তায় ছবি আঁকতে হবে, ইয়ে করতে হবে। এখন তো ওগুলো চলে, এখন ডিজিটাল ছবির থেকে কপি করে, কিন্তু তো সেটা আসল আমার এলিমেন্টস, কম্পোনেন্টস কি, সেটাই আসল ছবিতে আমি যে ভেবি করি। হ্যাঁ, অনেকে স্টানবাজি করে। আমার এক আমেরিকান চীনার লোক ফুলটন, ওই সেভিয়া থাকে, সে বুশ ফাইটার হইতে চাইছিল, কিন্তু সে পারে নাই, সে নিজের রক্ত দিয়ে ছবি আঁকে। যাই হোক, এইটা টুরিস্টরা আসে, বহু আরে বাবা রে বা, সব নিজের রক্ত দিয়ে ছবি আঁকে, দারুণ জিনিস। হ্যাঁ, আসলে আমি একদিন বললাম যে নিজের রক্ত আর মুরগির রক্ত আঁকো। হ্যাঁ, থিংস আমার কাছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি আঁকো। হ্যাঁ, মুরগির রক্তও যা শুকাইলা, মানুষের রক্ত একই রঙ। প্রথমে আমি ঢুকছি ফ্রেস্কো বাংলাদেশে রশিদুদ্দি সাহেব করে আসছিলেন, কিন্তু দুইটা টেস্ট করবার উনি করেন নাই। ফ্রেস্কোটা ক্লাইমেট আমাদের নাই, এটা বালু, প্রিমিটিভ ভেরি, যে মাইকেল এঞ্জেলের সিস্টেম টেম্পলে আছে ফ্রেস্কো অরিজিনাল। এটা চুন আর বালু, নদীর বালু, কিন্তু লোনা ছাড়া, আর পিগমেন্ট রঙে করতে হবে, কোনো ইন্ডাস্ট্রিয়াল রঙ হবে। ভেরি ডিফিকাল্ট। একদিন কাজ করার পর পুরোটা কাইটা আবার ড্রয়িংগুলো পরিষ্কার করতে হবে, নাহলে তো শক্ত হয়ে যাবে, পরের দিন কাজ করবে। ইন্টারেস্টিং, কারণ টেম্পলে দেখা যায়, এখন চার্চে দেখা যায় বহু ফ্রেস্কো, কিন্তু এখন কেউ করে না, কারণ এটা এত এক্সপেন্সিভ, সেকেন্ডলি এত ব্রাইট হয় না। তারপর আমাদের দেশ এটা হবে না, কারণ এটা লোনা, ফাঙ্গাস পড়বে, 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের সাথে আসলে ক্লাইমেট করা যায় না। তো এরপরে আমি এচিং আরম্ভ করলাম, ভাবলাম যে দেশে চলে যাব, করি। এটা নতুন শফিউদ্দিন সাহেব আমার টিচার, ওনার কাছে কিছু শিখছি আমি, ওই ছোট প্লেট দেওয়া, কিন্তু ওই কালার প্লেটে যাওয়া, লিবার্টি নিয়ে কাজ করা, সেটা ওই স্পেনে আরম্ভ করছে আর কি। তো একবার ওই টেকনিকে ইয়াতে ঢুকলে এটা একটা ম্যাগনেটিক ধরে রাখে, এর থেকে বেরো করা মুশকিল। শেষে একটি প্রশ্ন করতে চাই যে নতুনদের জন্য আসলে কিছু বলতে চান কিনা? না, নতুনদের জন্য যেটা চিরজীবন, আর্ট ইজ নট লটারি। এটা যে আমি একদিন করলাম এক্সিবিশনের জন্য ভেবে চিন্তা করে ছবি আঁকলাম, সেটা হয় না। ছবি আঁকতে হবে, কারণ এক্সিবিশনের জন্য একটা এক্সিবিশন করবো, বাস আমি 3 মাসের জন্য ছবি আঁকবো, এক্সিবিশন করে দিলাম, এটা ফ্রুটফুল না। তার কন্টিনিউটি, ছবি যে চেঞ্জ হচ্ছে, নিজে যে রিয়েলাইজ করতে পারবে, নিজে ঠিক আছে, নিজে সিলেক্ট করতে পারবে, এই ছবিগুলো আমি এক্সিবিশন করতে পারবো। সব আর্ট তো একদম পিওর তোমার অ্যাট্রাকটিভ না হইতে পারে, কমার্শিয়াল ব্যাপার আছে অবশ্যই। হ্যাঁ, তো তখন তার চিন্তা করে নিতে হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা থামাইলে হবে না। এই যে থামাইলাম, ঠিক আছে, টায়ার্ডনেস আছে, মেন্টাল, হ্যাঁ অবশ্যই, যে একদিনও না থেমে ছবি আঁকবে তা না। অনেক সময় ছবি না আঁকলেও ছবি আঁকা হয়, রাইটার্স ব্লক, যেটা হ্যাঁ ব্লকেজ আছে, আমাদের ব্লকেজ আছে, ছবি শেষ হয় না। কেন এত ছবি আনফিনিশ? বিশেষত ছবি কোনোদিন শেষ হয় না, আবার শেষ হলেও আমরা এটারে নষ্ট করি। এটা মন তুষ্টির জন্য, যদি দেখি একটু কাজ করি আরও ভালো লাগবে, আরও, কিন্তু ছবিটা আমরা ডেস্ট্রয় করতেছি তখন। অবশ্যই। এবং আপনার এই ছবি আঁকার যে ধরন, তা আরও চলতে থাকুক, সেই ধারা আরও প্রবাহিত হতে থাকুক, আপনার রং তুলির খেলা আরও চলুক, এমনটাই আমরা প্রত্যাশা করব, এবং এমনটাই আশা নিয়ে আজকের মতো বিদায় নিতে চাই, শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। দর্শক, ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন স্মরণীয় সাথে একদিনে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আমাদের সাথেই থাকুন।